আসসালামু আলাইকুম। তো ভাই চ্যাম্পিয়ন্স লিগ দেখছেন? চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের গত ম্যাচটা দেখছেন? যেখানে তারা ৫-০ গোলে জয় পাইছে। চ্যাম্পিয়ন্স লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা অলরেডি জয় তুলে নিয়েছে, যেখানে অলরেডি তারা দুইটা ম্যাচ থেকে ৬টা পয়েন্ট ক্লেম করেছে। ফার্স্ট ম্যাচে আমরা দেখছি যে অলিম্পিক মার্সেলের এগেইনস্টে তারা ২-১ গোলে জয় পাইছে এবং সর্বশেষ ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচটাতে তারা কারাই থেকে ৫-০ গোলে হারিয়েছে, যেখানে কিলিয়ান এমবাপে এই দলটার ত্রাতা। কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করেছে, বাকি একটা করে গোল করেছে ব্রাহিম দিয়াস এবং কামাবিঙ্গা। তো আজকের ভিডিওতে আমরা চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমি যেটা বলতে চাই, দেখুন রিয়াল মাদ্রিদের যে অপোনেন্ট কারাইতে, এটা একেবারে আপনি কিন্তু চোখ বন্ধ করেই বলবেন যে রিয়াল মাদ্রিদের জন্য একেবারে ইজিলি একটা প্রতিপক্ষ। এই ইজিলি প্রতিপক্ষের এগেনস্টে রিয়াল মাদ্রিদ জিতবে, বাট কতটা ব্যবধানে জিতবে সেটাই কিন্তু দেখার বিষয় ছিল। সর্বশেষ আমরা দেখে নিলাম যে ৫-০ গোলে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতে নিয়েছে। সো আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন এই ম্যাচটাতে আরো ৫টা গোল হওয়ার দরকার ছিল। বা যেভাবে কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন চান্স মিস করছে, ভিনিসিয়াস জুনিয়র মিস করছে, যেভাবে আপনার কি জানি ফ্রাঙ্কো মাস্তান্তনু মিস করছে, এগুলা দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে আরো ৫টা গোল হওয়ার দরকার ছিল। ইজিলি গোল ভাই। কিলিয়ান এমবাপে তো 1 ভার্সেস 1 কিছু করতে পারে নাই। ভিনিসিয়াস জুনিয়র এই ২টা গোল, বাকি গোলগুলোর কথা বাদ দেন, এই ২টা গোল অবশ্যই হওয়া উচিত ছিল, বাট রিয়াল মাদ্রিদ পারে নাই। এখন আমরা যদি এই ম্যাচটার কথা বলি, তাহলে সবার আগে যে প্লেয়ারটার নাম বলতে হবে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপে। ভাই এই প্লেয়ারটা, ওরে একমাত্র ওর যদি পা ২টা না থাকে তাহলে সে মাঠে নামলে গোল করতে পারবে না। তার যতদিন পা আছে, তার যতদিন আপনার শরীরের সাথে বডির সাথে ফাটা লাগে এতদিন সে গোল করবে। মানে আপনি চিন্তা করেন, যে প্লেয়ারটা এর আগের মৌসুমেও রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ স্কোরার, সম্ভবত গত মৌসুমের গোল্ডেন বুটটাও পাইছে, এই প্লেয়ারটা এবারের মৌসুমে ধারাবাহিক কনসিস্টেন্টলি গোল করে যাইতেছে। এবারের মৌসুমে আপনি যদি তার হিসেব করেন, পারফরমেন্সটা হিসেব করেন, তাহলে দেখতে পারবেন যে সে এবারের মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ খেলে টোটালি 13টা গোল করছে, যেখানে এখন চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হচ্ছে 5টা। গত ম্যাচটা তো হ্যাটট্রিকই করলেন। সো ভাই এই যে কিলিয়ান এমবাপে, এই কিলিয়ান এমবাপে কিন্তু এখন রিয়াল মাদ্রিদের মেইন ত্রাতা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কিলিয়ান এমবাপে কেন্দ্রিক ম্যাচগুলার যে ট্যাকটিক্স সেগুলা সাজানো হয়, সেটা অবশ্যই আমি মানি, বাট সেই ট্যাকটিক্সের যে এক্সিকিউটটা দরকার, প্ল্যানের যে এক্সিকিউটটা দরকার, সেটা প্রত্যেকটা ম্যাচে কিলিয়ান এমবাপে কিন্তু জাবি আলোনসোকে বের করে এনে দিতেছে। গত ম্যাচটাতে হ্যাঁ অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে ওই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ভালো করতে পারে না, ওই ম্যাচটাতে তারপরেও কিলিয়ান এমবাপে গোল করছিল, বাট সব দিন তো আর এক যাবে না। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে টেকটিক্যালি আমরা দিয়াগো সিমিওনের কাছে আমরা হেরে গেছিলাম, বাট ওই জিনিসটা বাদ দিলে আপনি যদি বাকি ম্যাচগুলোর কথা বলেন, তাহলে প্রত্যেকটা ম্যাচেই টেকনিক্যালি জাবি আলোনসো মানে 100-এ 100 যদি না হয় 90% তার যে ট্যাকটিক্স ছিল সেই ট্যাকটিক্সে তিনি সাকসেস হয়েছেন। আর সেই সাকসেসের পিছনে সবচাইতে বেশি যে প্লেয়ারটার গুরুত্ব সেটা হচ্ছে কিলিয়ান এমবাপে। কিলিয়ান এমবাপে কিন্তু পুরোপুরি প্রায়োরিটি দেওয়া হয়, স্বাধীনতাটা কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়। তাই সে যদি চায় যে মিডফিল্ড থেকে সে ডাইরেক্ট শুট নেবে, সে সেটাও পারবে, কারণ তাকে এমন ধরনের একটা স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি এখন কিলিয়ান এমবাপের বাদে যদি বাকি প্লেয়ার গুলার কথা বলি, তাহলে এই জায়গাটাতে তারপরে যে প্লেয়ারটার নাম বলবো সেটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তোনি। ভাই এই প্লেয়ারটা আপনি হয়তোবা তার গোল কিংবা অ্যাসিস্ট দেখবেন না, কিন্তু গত ম্যাচটাতে দারুণ খেলছে। ফার্স্ট যে গোলটা এসেছিল রিয়াল মাদ্রিদের, সেই গোলটা পেনাল্টি থেকে এসেছে, বাট যে পেনাল্টিটা উইন হয়েছে সেটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তোনির কারণে। তিনি যে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, সেই বুদ্ধিমত্তার পরিচয়ের কারণে কিন্তু পেনাল্টিটা উইন হয়েছে রিয়াল মাদ্রিদ, আর এইখান থেকে রিয়াল মাদ্রিদ একটা গোল পেয়ে গেছেন। হ্যাঁ, ফ্রাঙ্কো মাস্তান্তোনি পরবর্তীতে কিছু মিস করছে, মাত্র 2টা শুট নিছে, যেখানে একটা ছিল অন টার্গেট, একটা ছিল অফ টার্গেট। তিনিও কিন্তু মোটামুটি বিগ চান্স মিস করছেন। বাট এই দিকে যাব না, ফ্রাঙ্কো মাস্তান্তোনির যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম অনেকগুলো আগে, মানে মনে আসতেছে না, এই ফ্রাঙ্কো মাস্তান্তোনি একটা সময় রিয়াল মাদ্রিদে এসে প্রথম 3-4টা ম্যাচ ব্যাক পাস খেলতেন, বাট ওই জিনিসটা থেকে সরে এসে তিনি ফরওয়ার্ড পাস করার ট্রাই করতেছেন, ফরওয়ার্ড মুভ করার ট্রাই করতেছেন, ড্রিবল করার ট্রাই করতেছেন, শুট নেওয়ার ট্রাই করতেছেন, যেটা আমরা প্রথম দিকে এসে দেখি না। বাট এই প্লেয়ারটা ইন ফিউচারে আমার কাছে মনে হয় যে মোটামুটি ভালো একটা সার্ভিস দিবে রিয়াল মাদ্রিদকে। হ্যাঁ, হয়তো সে এখনো কনসিস্টেন্টলি গোল কিংবা অ্যাসিস্টে ফিরতে পারে নাই, বাট এই প্লেয়ারটা আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ
জাবি আলোনসোর অধীনে তিনি আরো ভালো করবেন। আমরা যদি এখন মিডফিল্ডের কথা বলি তাহলে মিডফিল্ডে সেবায়োস এবং তার যে পার্টনার ছিল আপনার চুয়েমিনি, এরা কিন্তু মোটামুটি নিজেদের কাজটা ঠিকঠাক করেছে। আমরা যদি ডিফেন্স লাইনের কথা বলি তাহলে ডিফেন্স লাইনে হুইজেন দারুণ খেলছেন। আপনার এরিয়ালি সম্ভবত 8টার মধ্যে 9টার ভিতরে 8টাই তিনি এরিয়াল ডুয়েল উইন হয়েছেন। ট্যাকেলও মোটামুটি ভালো বেস্ট ছিলেন, পাসিং ফুটবলে ভালো ছিলেন। সো গত ম্যাচটাতে আমরা যেভাবে দেখছি যে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে হুইজেন এতটা হাইটি প্লেয়ার হওয়ার পরেও এরিয়ালি স্ট্রাগল করেছে, সেই অনুযায়ী এই ম্যাচটাতে আমরা দেখছি যে ওই জায়গার যে উইকনেসটা ছিল সেটা কাটিয়ে উঠে এই ম্যাচটাতে বেশ ভালো করেছেন এরিয়ালি। সো এই প্লেয়ারটাও কিন্তু বেশ ভালো করেছেন। বাকি যে প্লেয়ার গুলার কথা বলবো আমি এই জায়গায় প্রথমত, এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার ভাই রদ্রিগো। ভাই সাবস্টিটিউট হিসেবে নেমে ভিনিসিয়াস জুনিয়রের সাবস্টিটিউট হিসেবে নেমে যেভাবে এফোর্ট দেখেছি, যেভাবে একটা অ্যাসিস্ট করছে, একটা অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন ম্যাচের 83 মিনিটে। যে অ্যাসিস্টটা করছেন আপনার লেফট প্লেইং দিয়ে যেভাবে রান করেছেন, যেভাবে আপনার ক্রসটা করেছেন, ওই ক্রস থেকে যেভাবে কামাভিঙ্গা হেড দিয়ে গোলটা করেছেন, কামাভিঙ্গার হেডের প্রশংসা অবশ্যই করতে হবে। সো রদ্রিগো কিন্তু লাস্টের দিকে এসে নেমে দারুণ সার্ভিস দিয়েছে রিয়াল মাদ্রিদকে। এখন আমরা যদি এই জায়গাটাতে বাকি আরেকটা প্লেয়ারের কথা বলি সেটা হচ্ছে অবশ্যই আর্তা গুলার। ভাই এই প্লেয়ারটা আর্তা গুলার ভাই যেভাবে আপনার প্লে মেকিং এর কাজটা করছে প্রথম হাফে এবং দ্বিতীয় হাফের প্রথম দিকে এসে যেভাবে প্লে মেকিং এর কাজটা করছে, যেভাবে ভাই একের পর এক চান্স ক্রিয়েট করে দিয়েছিল, ও ও ও যদি নিজের দিনে যদি থাকে, আই মিন সে যদি তার ফর্মে থাকে তাহলে এই প্লেয়ারটাকেও আটকানো বেশ টাফ। আমরা যদি এখন ভাই ভিনিসিয়াস জুনিয়রের কথা বলি তাহলে বলবো যে এই ম্যাচটা তার তেমন একটা ভালো যায় নাই। তিনি কয়েকটা চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন, কিলিয়ান এমবাপেকে তো একবার আপনার গোলকিপারের সাথে 1-1 করে দিয়েছিলেন, বাট কিলিয়ান এমবাপে ওই সুযোগটা লুপে নিতে পারে নাই। যদি লুপে নিতে পারতো তাহলে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রের নামের পাশে একটা অ্যাসিস্ট থাকতো, বাট এই জিনিসটা ছাড়া ভিনিসিয়াস জুনিয়র তেমন একটা ভালো করতে পারে নাই। আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন আপনাদের হয়তো খারাপ লাগবে আমার কথাটা শুনে, বাট এটাই কিন্তু রিয়েলিটি। ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে ভালো করতে পারে নাই। সাবস্টিটিউট হিসেবে যারা নেমেছে এই জায়গায় রদ্রিগোর কথা তো বললাম, কামাভিঙ্গার কথা বললাম, গোল করেছে। তারপর আপনার ব্রাহিম দিয়াজ, ওর কথা বলতে হবে ম্যাচের একেবারে শেষের দিকে এসে যখন একেবারে রেফারি বাঁশি বাজিয়ে দিবে তখন তিনি একটা গোল করেছেন। তো এখন রিয়াল মাদ্রিদ যে ফর্মে আছে, রিয়াল মাদ্রিদ যেভাবে চ্যাম্পিয়ন্স লিগে সবসময় ডোমিনেট করে, সেই ডোমিনেটের একটা ঝলক কিন্তু আমরা এই ম্যাচটাতে দেখতে পাইছি। হ্যাঁ, এটা হয়তো রিয়াল মাদ্রিদের জন্য একেবারে ইজি একটা অপোনেন্ট, বাট সামনের দিকে যত টুর্নামেন্টটা এগোবে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের যে জায়গায় উন্নতি করার দরকার অবশ্যই রিয়াল মাদ্রিদ সেই জায়গাগুলোতে উন্নতি করবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি, আর আজকের এই ম্যাচটা নিয়ে আপনাদের মতামত কি? কিলিয়ান এমবাপ্পের ম্যাচ আপনারা কেমন দেখলেন? ফ্রাঙ্কো মাস্তান্তোনের ম্যাচ কেমন দেখলেন? রদ্রিগোর ম্যাচ আপনারা কেমন দেখলেন? আপনারা সেই বিষয়টা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।